খুলে পড়ল উড়োজাহাজের চাকা। কক্সবাজার থেকে ৭৫ আরোহী নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটের ঢাকায় নিরাপদে অবতরণ। নিয়মিত রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন। বিএনপির ৩১ দফা বাংলাদেশের মহাকাব্য। খুলনায় তারুণের সেমিনারে সালাউদ্দিন। কুমিল্লায় গণঅভ্যুত্থানে হতাহতদের সম্মানে চলছে জুলাই মহাসমাবেশ। ঐতিহাসিক রায়ের অপেক্ষায় দেশ। মাত্র ১২ কার্যদিবসে বিচারিক কার্যক্রম শেষে শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় কাল। দোষীদের সর্বোচ্চ শাস্তির আশা। এবার ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে ৭৫০ জনকে পুশিং চেষ্টা বিএসএফের। প্রতিরোধ গড়ে ঠেকিয়ে দিল বিজিবি ও গ্রামবাসী। টহল জোরদার। বাংলার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। খুলে পড়ল উড়োজাহাজের চাকা। কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে পড়েছে। তবে পাইলটের বিচক্ষণতায় ৭৫ আরোহীর বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ। আকাশে ওড়ার পরই বিমান থেকে খুলে পড়ে চাকা। পাইলটের বিচক্ষণতায় কোনো রকম অঘটন ছাড়াই নির্ধারিত গন্তব্যে নিরাপদে অবতরণ করে বিমানটি। শুক্রবার দুপুর ১টা ২০ কক্সবাজার বিমানবন্দর থেকে ৭১ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪৩৬ নামে একটি ফ্লাইট। উড্ডয়নের পরপরই বিমানের পেছনের ৪টি চাকার মধ্যে একটি খুলে পড়ে যায়। বিষয়টি বুঝতে পেরে পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জরুরি অবতরণ করার কথা জানান। ঘটনা জানাজানি হলে বিমানে থাকা যাত্রীদের মাঝে তৈরি হয় আতঙ্ক। তবে তাদের অভয় দিয়ে শান্ত করার চেষ্টা করেন কেবিন ক্রুর সদস্যরা। পাইলটের পক্ষ থেকে জরুরি অবতরণের বিষয়টি জানার পর বাড়তি সতর্কতায় সাময়িক সময়ের জন্য রানওয়ের কার্যক্রম বন্ধ রাখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। তৈরি রাখা হয় ফায়ার সার্ভিসের একাধিক টিম। পরে দুপুর ২টা ২১ নিরাপদে অবতরণ করে বিমানটি। দীর্ঘ ১ ঘন্টার উৎকণ্ঠা কাটিয়ে নিরাপদে নামতে পেরে যাত্রীদের চোখে মুখে ছিল স্বস্তির ছাপ। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪৩৬ নামে এই ফ্লাইটটিতে ৭১ জন যাত্রী ছাড়াও ২ জন পাইলট ও ২ জন কেবিন ক্রু ছিলেন। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ আয়োজনে খুলনায় অনুষ্ঠিত হচ্ছে সেমিনার। এ বিষয়ে বিস্তারিত জানবো, আর সেখানে আছেন রিপোর্টার আব্দুল আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার শীর্ষক তারুণ্যের ভাবনা শীর্ষক যে সেমিনার খুলনা প্রেস ক্লাবে আয়োজিত হচ্ছে, যার আয়োজক হচ্ছে স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল এবং যুব দল। এদের আয়োজনে যে অনুষ্ঠানটি হচ্ছে সেখানে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ভাবনাগুলো রয়েছে তরুণদের নিয়ে, এবং তরুণদের যে ভাবনা রয়েছে সেই ভাবনাগুলো কিন্তু আসলে তারা এই সমাবেশে বা এই সেমিনারে আসলে উঠে তুলছেন। এখানে আমরা দেখছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসলে উপস্থিত রয়েছেন। বিএনপি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন এখানে। খুলনার যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা রয়েছেন, বিএনপি যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা আসলে এখানে উপস্থিত আছেন। আমি যদি একটু বলতে চাই যে খুলনা এবং বরিশাল বিভাগ, এই বিভাগের 16টি জেলার যারা আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা এই সেমিনারে আসলে অংশগ্রহণ করছেন, এবং এটি আসলে মূলত 2 দিন ব্যাপী একটি সেমিনার। যে সেমিনারের প্রথম দিন আজ হচ্ছে, প্রথম দিন হচ্ছে সেমিনার, এবং আগামীকাল শনিবার খুলনা সার্কিট হাউস মাঠে একটি সমাবেশের মাধ্যমে এই 2 দিনের আয়োজন আসলে শেষ হবে। এই সেমিনারে আসলে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রযুক্তি, পরিবেশ ও রাজনৈতিক অধিকারের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরেছেন বিভিন্ন পেশাজীবী অতিথি এবং বিভিন্ন পর্যায়ের তরুণ অংশগ্রহণকারীরা। সেমিনারে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দেখেছি আমরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং কেন্দ্রীয় নেতা, এর পাশাপাশি বিজেপির চেয়ারম্যান সহ অন্যান্য যারা অতিথি রয়েছেন তারা কিন্তু এখানে যারা উপস্থিত
উপস্থিত হয়েছেন, তারা যে সমস্ত প্রশ্ন করেছেন সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন এবং তাদের যে ভাবনা, তরুণদের যে ভাবনা, সেই ভাবনাগুলো আসলে তাদের অতিথিদের সঙ্গে আসলে তারা জানিয়েছেন এবং একই সঙ্গে অতিথিরাও কিন্তু তরুণ যারা এখানে আছেন তাদের প্রশ্নের উত্তরের মাধ্যমে তাদের আসলে বিষয়টা আসলে জানিয়েছেন। এর পাশাপাশি একটু যদি বলি, তারুণ্যের রাজনৈতিক অধিকার এবং প্রতিষ্ঠার যে সমাবেশ, সেই সমাবেশ কিন্তু আগামীকাল খুলনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এখানে কিন্তু এই খুলনা এবং বরিশাল বিভাগের যে 16টি জেলা, সেই 16 জেলার বিভিন্ন স্তর থেকে নেতা কর্মীরা আসবেন। সেখান থেকে আগামী নির্বাচনে বিএনপির আসলে ভাবনা কি, তরুণদের নিয়ে ভাবনা কি, সে বিষয়গুলো আসলে উল্লেখ করা হবে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যে আয়োজন, সেই আয়োজনের সবশেষ খবর। আমরা সরাসরি ছিলাম খুলনায়। গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের সম্মানে কুমিল্লায় চলছে জুলাই সমাবেশ। আর এই বিষয়ে বিস্তারিত জানতে জেলা টাউন হলে আছেন সহকর্মী ইশতিয়াক আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ইশতিয়াক, কুমিল্লার যে ছাত্র আন্দোলনের সময়, জুলাই আন্দোলনের সময় যারা শহীদ হয়েছে, যেমন যারা আহত হয়েছেন, তাদের পরিবারকে সম্মাননা দেওয়ার জন্য জুলাই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আমি দাঁড়িয়ে আছি কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমিতে, যেখানে এই অনুষ্ঠানটি শুরু হয়েছে বিকাল 4:30 নাগাদ। এবং এই সমাবেশে এই মুহূর্তে আমরা দেখছি যে ছাত্র আন্দোলনের যিনি সমন্বয়ক আব্দুল্লাহ রয়েছেন, তার পাশাপাশি কিন্তু রাজনৈতিক দলের নেতৃত্বরা কিন্তু এখানে কিন্তু অবস্থান করছেন। তার এবং বিশেষ ছাত্র জনতা রয়েছে, তারা কিন্তু মধ্যে অবস্থান করছেন। আমি জানিয়ে রাখতে চাই যে কুমিল্লায় 313 জন আহত পরিবার এবং 38 জন শহীদদের পরিবার কিন্তু এই মুহূর্তে এখানে তারা অবস্থান করছেন। তাদেরকে কিন্তু অনুষ্ঠান শেষে তাদেরকে সম্মাননা দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। এবং এখানে আমরা এটাও জানতে পেরেছিলাম যে আজকে যে জুলাই সমাবেশ অনুষ্ঠানটি, সেখানে কিন্তু প্রধান অতিথি হিসাবে উপস্থিত হওয়ার কথা ছিল যিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন শ্রমের মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং আসিফ মাহমুদ। তিনি কিন্তু কারণে তিনি আসতে পারেনি এবং তিনি কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সাদিক আলমে কিন্তু আসার কথা ছিল, কিন্তু তিনি কিন্তু পারেনি। এবং অনুষ্ঠান শুরু হওয়ার পর থেকে আমরা যা দেখেছি, যারা বিশেষ করে এই ছাত্র আন্দোলনের সময় যে আহত যে স্বজনরা, অর্থাৎ আহত যে স্বজন এবং যারা শহীদ হয়েছেন, তাদের যে স্বজনরা কিন্তু এখানে বক্তব্য দিয়েছেন এবং তারা কিন্তু বলছেন যে আজকে প্রায় 11 মাস হওয়ার পরও কিন্তু যারা এই ঘটনার সাথে জড়িত ছিল, তারা কিন্তু এখনো বিচারের আওতাধীন আনা হয়নি। এবং বিশেষ করে ছাত্র আন্দোলনের যে মামলাগুলো হয়েছে, সেই মামলাগুলো যে চার্জশিট, সেগুলো কিন্তু করা হয়নি বলে আমরা জানি। এই মুহূর্তে আমরা দেখছি যে হাসান আব্দুল্লাহর সাথে যে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন, তাদের পরিবার বা স্বজনরা কিন্তু হাসান আব্দুল্লাহর সাথে স্টেজে উঠে কথা বলছেন। তো এই সময় এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লা শিল্পকলা একাডেমি থেকে। জুলাই সমাবেশের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম কুমিল্লায়। সরকারের ভেতরে ও বাহিরে ফ্যাসিবাদের দোসররা লুকিয়ে আছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। সকালে চক ফরিদ এলাকায় একটি মিলনায়তনে শহর জামায়াতের রুকন শিক্ষা শিবিরে তিনি একথা বলেন। গত 16 বছরে বাংলাদেশের যে গণহত্যা পরিচালনা করা হয়েছে, এই সকল গণহত্যা বিচার দ্রুত শেষ করে বিচারের রায় কার্যকর করতে হবে। আমরা এই কথা সবসময় বলে আসছি যে এখনো সরকারের ভিতরে বাইরে ফ্যাসিবাদের দোসরেরা লুকায়িত আছে। অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলার রায় আগামীকাল। দ্রুত সময়ের মধ্যে মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণে স্বস্তি জানালেও অভিযুক্তদের সর্বোচ্চ সাজা নিশ্চিতের দাবি স্বজন, এলাকাবাসী ও আইনজীবীদের। মাগুরা থেকে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। শিশু আছিয়া নেই, মেয়ের শূন্যতায় কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গেছে মা আয়েশা খাতুনের। এখন শুধু অপেক্ষায় ধর্ষণ ও হত্যাকারীদের শাস্তির। মাত্র 12 কার্যদিবসে শেষ হয় আছিয়ার ধর্ষণ ও হত্যা মামলার বিচারিক কার্যক্রম। 13 মে সর্বশেষ যুক্তিতর্ক উপস্থাপন শেষে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রায়ের দিন ধার্য করেন শনিবার। দ্রুত সময়ের মধ্যে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করায় স্বস্তি ফিরেছে স্বজনদের মধ্যে।
এখন প্রধান অভিযুক্ত হিটু শেখের ফাঁসি সহ তার 2 ছেলে সজীব ও রাতুল এবং হিটুর স্ত্রী চাহিদা বেগমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। হিটু শেখের সর্বোচ্চ সাজা যেটা হয় ফাঁসি, এটা আমরা দাবি করতেছি। যে অন্যায় করেছে ওর শাস্তি সাজাই হওয়া উচিত। তালি 10 জন আরো 20 গ্রামের মানুষ বা সমাজের লোক ভয় পাবে। চাই তার শাস্তি সাজা ফাঁসি হোক। আমার আসিয়ার যেভাবে ওরা হত্যা করেছে ঠিক সেইভাবে যেন 1 নম্বর আসামি হিটু শেখের ওইভাবে যেন ফাঁসি দেয়, যাতে আর কোনো আসিয়ার মার বুক যেন খালি না হয়, কোনো আসিয়া যেন এইভাবে মৃত্যুর কোলে না ঢলে পড়ে। 6 মার্চ বোনের বাড়ি মাগুরার নিজনান্দলি গ্রামে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আছিয়া। ঘটনার 7 দিন পর 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, মাগুরা। ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে 751 জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি ও স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে বিজয়নগরের সিঙ্গারবিল ইউনিয়নের সীমান্ত দিয়ে 751 জনকে পুশিন করতে জড়ো হয় বিএসএফ। বিষয়টি টের পেয়ে সতর্ক অবস্থান নেয় বিজিবি। পাশাপাশি মসজিদের মাইকিং করে প্রতিরোধ দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হন শত শত গ্রামবাসী। এতে পিছু হটে বিএসএফ সদস্যরা। পরে ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। এই ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। প্রত্যেকটি মসজিদের মধ্যে তারা এলান করছে এবং এলান করার সাথে সাথে মানুষের ঘুম থেকে বিজিবিদের সাথে কাঁধে কাঁধ মিলে দেশের জন্য ছিল। ভারত থেকে মুসলমান লামাই দিতেছে, তোমরা তাড়াতাড়ি যে জায়গায় না আসো দাড়ি বেঁধে আসো। হ্যাঁ, এই ব্যাপারে তখন আমরা জনগণ বহুত লোক বর্ডারের মধ্যে চাপ দিছি। ইন্ডিয়াতে অনেক লোক আইসা ফাড়াই দিব, ট্রাক দেবো। এটা আমরা প্রায় 2-3 হাজার লোক আমাদের সিঙ্গারবিল এলাকার সব মানুষই আমরা সবাই আইসি বর্ডার, কারণ বিজিবিটা তো হেল্প করতেই। গোখাদ্যের মূল্য বৃদ্ধিতে লালন পালনের খরচ অনেক বেড়েছে। ঈদের আগে বিদেশ থেকে পশু আমদানি না করার জন্য সরকারের প্রতি এ সময় আহ্বান খামারিদের। ঈদুল আজহা উপলক্ষে পশু হৃষ্টপুষ্ট করছেন মানিকগঞ্জের খামারিরা। পশুকে খাওয়ানো হচ্ছে ঘাস, ভুসি, খোল, খড়সহ নানা প্রাকৃতিক খাবার। খামারিরা বলছেন, ঈদ ঘনিয়ে আসায় পশু পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে। তবে গোখাদ্যের মূল্য বৃদ্ধিতে লালন পালনের খরচ অনেক বেড়েছে। বেশি টাকাতে খাদ্য কিনে গরু খাওয়াইতে পারি, আমরা ওইরকম ভালোভাবে মুনাফা পাই না। বাইরের থেকে গরু না আসে, বাইরের থেকে, এটা আমাদের অনুরোধ সরকারের কাছে। প্রাণী সম্পদ বিভাগ বলছে, জেলায় কোরবানির চাহিদার বিপরীতে উদ্বৃত্ত রয়েছে পশুর সংখ্যা। কোনোভাবেই যেন স্টেরয়েড সহ বিভিন্ন ধরনের খাদ্য উপকরণ যেগুলি দ্বারা মাংসের কোয়ালিটি নষ্ট হয়ে যায়, সে সমস্ত বিষয়ে যেন খাবার না প্রদান করা হয়। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে মানিকগঞ্জে 13,295টি খামারে ঈদুল আজহার জন্য 83,104টি পশু প্রস্তুত করা হচ্ছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। সাতক্ষীরা ঘূর্ণিঝড় আতঙ্কে বাগানের গাছে আম রাখা যাচ্ছে না। একযোগে আম নামায় বাজার সয়লাভ। তবে ন্যায্য মূল্য পাচ্ছেন না জানিয়ে আম চাষিরা দুষছেন সিন্ডিকেটকে। তাই বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তারা। ভ্যানে করে বিভিন্ন বাগান থেকে হিমসাগর, গোপালভোগ, গোবিন্দভোগ জাতের আম আনা হয়েছে সাতক্ষীরা শহরের বড় বাজারের আমপট্টিতে। বিক্রেতাদের হাঁকডাকে উৎসব মুখর পরিবেশে চলছে বেচাকেনা। চাষি, ব্যবসায়ী সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতামতের ভিত্তিতে জেলায় হিমসাগরের বাজারজাতকরণের সময় 5 দিন এগিয়ে এনে নির্ধারণ করা হয় 15 মে। তবে বাজারে তোলার পর চাষিদের অভিযোগ, সিন্ডিকেটের কারণে ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। আম পাকার কারণে চাষিরা ঠিক মতন দাম পাচ্ছে না। ব্যবসায়ী নাই বলে আমের দাম কম পাচ্ছে। গাছের থেকে বিষমুক্ত আম পেড়ে দিচ্ছে, আমরা খুব তাতে সন্তুষ্ট হয়েছি। এই জন্য আমরা এখান থেকে আম কিনের জন্য। ব্যবসায়ীরা বলছেন, একযোগে সরবরাহ হওয়ায় আমের দাম কিছুটা কম, তবে ক্রেতা বাড়লে দাম আরো কিছুটা বাড়তে পারে। ব্যাপারীরা সবাই কৃষকের আম ভেঙেছে, কিন্তু কোনো ব্যাপারী নাই, যার কারণে আপনার 3000 টাকা দামের আম বর্তমানে 1000 টাকায় কেউ কিনতেছি না। ব্যাপারী পত্র একটু কম বলে মালের দামটা কম। অবশ্যই 3 দিন বাড়বে, অবশ্যই চাষিরাও এতে উপলব্ধি হবে ইনশাল্লাহ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা 62,800 মেট্রিক টন। এর সম্ভাব্য বাজার মূল্য ধরা হয়েছে 400 কোটি টাকা। সময় সংবাদ, সাতক্ষীরা। দেখছেন বাংলার সময়। চট্টগ্রামে অনুষ্ঠিত হলো থ্যালাসেমিয়া অনুষ্ঠান। মাইজ ভান্ডারী শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপের আয়োজনে এবং
বাংলাদেশ সেলাসেমিয়া সমিতি ও ফটিকছড়ি উপজেলা প্রশাসনের সহায়তায় মাইজ ভান্ডার দরবার শরীফে দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে রক্তের গ্রুপ নির্ণয়, হিমোগ্লোবিন, ইলেকট্রোফোরেসিস পরীক্ষা ও সচেতনতামূলক সেমিনার করা হয়। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। উড্ডয়নের পর খুলে পড়ল উড়োজাহাজের চাকা। কক্সবাজার থেকে ৭৫ আরোহী নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটের ঢাকায় নিরাপদে অবতরণ, নিয়মিত রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন। বিএনপির ৩১ দফা, বাংলাদেশের মহাকাব্য, খুলনায় তারুণের সেমিনারে সালাউদ্দিন। কুমিল্লায় গণঅভ্যুত্থানে হতাহতদের সম্মানে চলছে জুলাই সমাবেশ। এবং ঐতিহাসিক রায়ের অপেক্ষায় দেশ। মাত্র ১২ কার্য দিবসে বিচারিক কার্যক্রম শেষে শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় কাল। দোষীদের সর্বোচ্চ শাস্তির আশা। এই ছিল বাংলার সময়। সঙ্গেই থাকুন সময়।